আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়েও মোটামুটি একটা তামাশা তৈরি হয়েছে এবারের বিশ্বকাপে। বাংলাদেশ কখনো বিশ্বকাপ খেলতে এসেছে ঠিকই, রিয়েলিস্টিক হতে পেরেছে? সেই প্রশ্ন যখন আসছে ঠিক তখন ক্যাপ্টেন কোটায় নাজমুল হোসেন শান্তর একটার পর একটা ম্যাচ খেলা, ব্যাটিং অর্ডারে ওলট পালট, সেরা ব্যাটাররা সবচেয়ে কম ওভার পাবে এরকম একটা সিচুয়েশনকে ফিক্সড করে দেয়া। এবং এই যে আমার পেছনে দেখছেন ভেন্যু, এখানটায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলন হয়। বাংলাদেশ এরকম একটা ম্যাচ খেলার পর একদম কাছে গিয়ে শেষ পর্যন্ত জিততে না পারার পর সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসলে যাদের কাছে চাওয়া দরকার ছিল বা যাদের অ্যান্সারেবল করার কথা, সেই কোচ ক্যাপ্টেনের কেউ না আসা, অনেকটা তাদের ইচ্ছা মতো একাদশ গড়া এবং ব্যাটিং অর্ডারে ওলট পালট করার সাথে মিলাতে পারি আমরা। এটা সমান্তরালে চলে ভাই। কেন এই কথা বলছি? দেখুন, অনেক ক্ষেত্রে এমন হয় যে একটা বড় দল হেরে গেছে, অথবা কোনো একটা ছোট দল বা বড় দল যেটা হোক খুব ক্লোজ ব্যবধানে হেরে গেছে, কিছু ডিসিশনস নিয়ে আপত্তি থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, এবং সেটা কোচ ক্যাপ্টেন এসে ওপেনলি প্রেস কনফারেন্সে তাদের অবস্থানটা ক্লিয়ার করে। বাংলাদেশের ম্যাচ নিয়ে আম্পায়ারিং এর একটা ইস্যু হয়েছে। এই ইস্যুতে তাওহিদ হৃদয় বা অন্য ক্রিকেটার কথা বলা থেকে যারা আসলে এটার ভুক্তভোগী, সরাসরি যারা প্ল্যানিং করেছেন, যার প্ল্যানিংয়ে দল খেলেছে এবং যিনি পুরো দলকে পরিচালনা করেছেন, কোচ অ্যান্ড ক্যাপ্টেন, তারা তো এখানটায় আসার গাটসটা দেখাতে পারতেন। তারা আসেন নাই ভাই। তারা আসেন নাই দুটো কারণে। একটা হচ্ছে আম্পায়ারের বিপক্ষে বা আম্পায়ারের যে সিদ্ধান্ত সেটার ব্যাপারে প্রচ্ছন্নভাবে হলেও কোনো কিছু তারা বলতে চান না। দ্বিতীয় যেটা, তারা আসলে কিসের বেসিসে আসবেন, সেই মুখ রক্ষা করার জন্য তারা কি কিছু করতে পেরেছেন? চান্ডিকা হাথুরুসিংহের যতগুলো প্রজেক্ট বাংলাদেশের ক্রিকেটে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, প্রত্যেকটাই ফেইলিওর হয়েছে। এবং সবশেষ তার ফেইলিওর প্রজেক্ট হচ্ছে ক্যাপ্টেন হিমসেলফ। ক্যাপ্টেন বানিয়েছেন তিনি, তার ইচ্ছায় ক্যাপ্টেন হয়েছে। নিউজিল্যান্ডে থাকা অবস্থায় সাকিবকে সরিয়ে শান্তকে সব ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। গিয়ে ক্লিপসগুলো দেখে আসেন, যারা বিশ্বাস করবেন না এবং যারা আমাকে গালিগালাজ করে শান্তি পান। এই কথা কোচ বলেছেন। এবং যেই ক্রিকেটারদেরকে তিনি ব্যাক করেছেন, ব্যাক করছেন, ব্যাক করবেন, 169 কবে একটা সৌম্য সরকার করেছে, এরপর থেকে তিনি খেলেই যাচ্ছেন, খেলেই যাবেন। এই ম্যাচে ড্রপ হয়েছেন, তাতে কোনো কিছু আসে যায় না, কারণ লিটন কুমার দাসকে দিয়ে সেই শূন্যস্থানটা পূরণ করার ক্ষেত্রে চান্ডিকা হাথুরুসিংহে তার রোলটা প্লে করেছেন ঠিকঠাক। খেয়াল করে দেখুন, বাংলাদেশ দল এখানটায় খেলছে, বাংলাদেশ দল বিশ্বকাপে খেলছে, বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারটায় কে ওপেনার প্রপার, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করতে পারি না। ব্যাকআপ ওপেনার বাংলাদেশ নিয়ে এসেছে, কিন্তু নাজমুল হোসেন শান্ত আজকে ওপেনার হয়ে গেলেন, যিনি নাম্বার 3-তেও কনফিডেন্টলি ব্যাট করতে পারছেন না রিসেন্ট ইয়ার্সে। পয়েন্ট টু বি নোটেড। সবচেয়ে সেরা ব্যাটার যিনি বা যারা, সেই নাজমুল হোসেন শান্তর পরে, সাকিব আল হাসানদের পরে ব্যাট করতে নেমে প্রতিদিন হয় মান বাঁচানোর চেষ্টা করেন অথবা জেতানোর চেষ্টা করেন যে রিয়াদ এবং তাওহিদ হৃদয়, তাদের কোনো প্রমোশন নেই ভাই। লিটনকে নাম্বার 3-তে এনশিওর করার জন্য নাজমুল হোসেন শান্ত নিজে প্রমোশন নিয়ে নিয়েছেন এবং প্রমোশন নিয়ে ওপেনার হয়ে গেছেন। কিন্তু যারা আসলেই বাংলাদেশের হয়ে বিশ্বকাপে কিছুটা হলো রান করছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়েছে, সাউথ আফ্রিকার এগেনস্টে অলমোস্ট জিতিয়ে দিয়েছিল, সেই রিয়াদ এবং হৃদয়দের ব্যাপারে এদের হৃদয়ে কোনো কিছু আসে যায় না। কোচ এই প্ল্যানটা করেছেন অ্যান্ড হি ইজ সাকসেসফুল। আমি আমার সবচেয়ে বেশি ওভার্স কাকে খেলাবো? যেই ক্রিকেটার আমার জন্য খুব বেশি এসেনশিয়াল, যেই ক্রিকেটার রান করতে পারে, যেই ক্রিকেটার এরকম সার্কামস্টেন্সে এই মুহূর্তে ফর্মে রয়েছে, সেই ক্রিকেটাররা বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামে 4-5টা উইকেট 50 রানের মধ্যে চলে যাবার পরে। মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থা একবার বিবেচনা করুন, কিংবা তাওহিদ হৃদয়ের কথা একবার বিবেচনা করুন। যে লিটন কুমার দাসকে টপ অর্ডারে খেলাতেই হবে, রাইটি লেফটি কম্বিনেশন, পারুক আর না পারুক ভাই, আনতেই হবে। সেই লিটনকে কিন্তু 6-7-এও বাংলাদেশ একটা সময় খেলিয়েছিল, হয়তো সেটা ভিন্ন ফরম্যাটে। বিশ্বকাপেই তিনি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 94 বা 96 রানে একটা ইনিংস খেলেছিলেন, ঝোড়ো ইনিংস খেলেছিলেন। 61 বলে বা 60 বলে কিছু একটা হবে। সেই লিটন কুমার দাসকে 3 নম্বরে খেলাতেই হবে। এবং আমার হয়ে, আমি তো নিজে পারছি না, আই এম দ্য ক্যাপ্টেন, আমার বন্ধু বান্ধবরা পারছে না, যারা পারছে তাকে আমি উপরে উঠতে দিব না। সব প্রেশার তাদেরই সামলাতে হবে। কোচকে অ্যান্সারেবল করার জন্য কেউ নেই। লাস্ট ওয়ার্ল্ড কাপে ব্ল্যান্ডার হয়েছে, ব্যাটিং অর্ডার নিয়ে ব্ল্যান্ডার হয়েছে, যে তাওহিদ হৃদয় রান করছেন তাকে নিয়ে ব্ল্যান্ডার করেছেন। নাসুম কেন্দ্রিক যে ঘটনা, থাপ্পড় মারার একটা আলোচনা এসেছে, যদিও এটা আসলে সত্য না, থাপ্পড় মারেনি, তিনি এভাবে সরিয়ে দিয়েছিলেন, যেটা অনেক বেশি অফেন্সিভ ছিল ওই সময় যারা দেখছিলেন। এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটাও তিনি করতে পারেন না।
সাকিব আল হাসান তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, তামিমের অবসরে চলে যাওয়া, এই যে ঘটনাগুলো চান্ডিকা হাথুরুসিংহে দারুণভাবে শৈল্পিক ওয়েতে, লিওনার্দো দা ভিঞ্চি কিংবা লিটন কুমার দাসের থেকেও শৈল্পিক ওয়েতে তিনি করেছেন, তাকে কেউ অ্যান্সারেবল করেছে? বাংলাদেশের ক্রিকেটে তিনি যেন সুমহান উচ্চতায় আছেন, তাকে কেউ কিছু বলার নেই। একজন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, তিনি সবশেষ যে ম্যাচেসগুলো খেলেছেন একবার দেখার চেষ্টা করি, সেই ম্যাচেসগুলোতে তার স্ট্রাইক রেট আপনাকে কিছুটা হলেও হাসাবে এবং একই সাথে দুঃখিত করবে। দুঃখিত করবে এই কারণে যে বিশ্বকাপে কেন এরকম অবস্থা একজন ক্রিকেট খেলছে। আমার ক্যাপ্টেন, তিনি ক্যাপ্টেন হবার পর আমি সামনে যেটা দেখছি, রান করেছেন 19 এভারেজে, মানে আফটার বিং দ্য ক্যাপ্টেন, এবং তার স্ট্রাইক রেট ভাবতে পারেন 98 স্ট্রাইক রেট নিয়ে বাংলাদেশ দলে 15 কেন 22 জনের দলও যদি নির্বাচকরা করে, 98 স্ট্রাইক রেটে কোনো ক্রিকেটার যদি দরজায় করা নাড়ে তাকে দলভুক্ত করবে না, বিবেচনা করবে না, অফকোর্স করবে না। বাট হয় না, এবার দ্য নেম ইজ নাজমুল হোসেন শান্ত হিমসেলফ, এবং কোচের একটা বিশাল প্রেশার রয়েছে, ম্যানেজমেন্টের একটা বিশাল প্রেশার রয়েছে, সুপার ট্যালেন্টেড শান্ত, ওকে দিতেই হবে। গাজী আশরাফ হোসেন লিপুরা গালি টালি খেয়ে হলেও 98 স্ট্রাইক রেটের প্লেয়ারকে আমার ক্যাপ্টেনও বানিয়ে দেন, তাকে রেখে দলটা ঘোষণা করেন। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট, 2024 সালে আমরা এসে গেছি মাঝামাঝিতে, জুন মাস চলে। 2024 সালে নাজমুল হোসেন শান্ত তার 10 ম্যাচে রান হচ্ছে 141, 2024 এই বছর তার এভারেজ হচ্ছে 15, এবং স্ট্রাইক রেট কত জানেন? 88। একজন ক্রিকেটার এবছর 88 স্ট্রাইক রেটে রান করেছেন, আর ক্যাপ্টেন হবার পর তিনি 98 স্ট্রাইক রেটে রান করেছেন। তাকে আমরা কন্টিনিউ করি, তাকে আমাদের খেলাতেই হবে, কারণ ক্যাপ্টেন কোটা বলে একটা ব্যাপার থাকে, সেটা তো মেনটেন করতে হবে, নাহলে এটা কেমন দেখায় না। আমি একবার বলেছিলাম যে শান্ত কি টেম বা বাবুমা হবেন, হয়তো হবেন না। কেন হবেন না জানেন? পরের যে ম্যাচটা রয়েছে এবং তারপরের যে ম্যাচ রয়েছে, এই 2 ম্যাচে বাংলাদেশ অবভিয়াসলি অনেক ভালো ক্রিকেট খেলবে। বাংলাদেশ যেহেতু ভালো ক্রিকেট খেলবে, নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে তো বাংলাদেশের জেতা উচিত। শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশ জয় পেয়েছে, এই ক্রেডিটটা পুরোটা ক্যাপ্টেন এবং কোচের কাছে চলে যাবে। মজার ব্যাপার, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জীবনও জিততে পারতো না যদি তাহিদ হৃদয়ের ওই 3টা 6 না হতো, মাহমুদুল্লাহ রিয়াদ শেষে গিয়ে ফিনিশিং না করতেন, বাংলাদেশ জিততে পারতো না। যে আজকে পারে নাই, একই কারণে তারা দুজন শেষ করে আসতে পারেনি দেখে বাংলাদেশ জিততে পারেনি। কিন্তু ক্রেডিট গোস টু দ্য গ্রেট চান্ডিকা হাথুরুসিংহে এবং নেপাল নেদারল্যান্ডস, এদের বিপক্ষে তো বাংলাদেশ জিতবে, এরপরে বাংলাদেশ টপ 8-এ চলে যাবে। ক্রেডিট গোস টু দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ, অ্যান্ড দে প্লেড আ বিগ রোল ফর দ্য কোয়ালিফাই। এই যে ঘটনাটা ঘটবে আর কদিন পরে, এবং এই ঘটনা যখন ঘটে তখন কিছুটা বিব্রত হই এবং লজ্জিত হই যে আমরা আসলে এত বেশি ক্ষণস্থায়ী স্মৃতি ক্যারি করি যে কদিন আগেও কি ঘটে গেছে এবং কিভাবে বাংলাদেশ ডুবছিল সেটা ভুলে যাই। নাজমুল হোসেন শান্ত পরের 2 ম্যাচে দেখবেন ফাটাফাটি ক্রিকেট খেলবে। লিটন কুমার দাস, যে 2 প্রতিপক্ষ ওয়েটিং করছে, তাদেরকে পেলে কি করে, কি দেখিয়ে দেয়, সেটাও কিন্তু দেখার বিষয়, এবং ডেফিনেটলি তিনি ওখানটা সেঞ্চুরি করে ফেলতে পারেন। যদিও এখন পর্যন্ত টি-20তে বাংলাদেশে একমাত্র সেঞ্চুরিটা করেছেন তামিম ইকবাল খান, সেটাও বিশ্বকাপে। এবং টিম ম্যানেজমেন্ট আগামী 1-2 বছরের জন্য এই ব্যাপারগুলো নিয়ে, বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে, এই যে লাস্ট বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থতা হয়েছে, এটা নিয়ে আর কেউ কথা বলে না। আপনি, আমি, আমরা কেউ কথা বলি না, টিম ম্যানেজমেন্টও কথা বলে না। টি-20 বিশ্বকাপের এই ব্যর্থতা নিয়ে কেউ কথা বলবে না, বলবে ড্রপ ইন উইকেট, খারাপ উইকেট ছিল, সব দল খারাপ করেছে। দেখেন বাংলাদেশ শুধু খারাপ করেনি, শ্রীলঙ্কা খারাপ করেছে, পাকিস্তান খারাপ করেছে, নিউজিল্যান্ড খারাপ করেছে, সো আমাদের কি দোষ, এরকম বলে ব্যাপারটাকে আমাদের ভুলিয়ে দেবে এবং আমরা ভুলে যাব। আমরা অপেক্ষায় থাকবো কবে জিম্বাবুয়ে আসবে, আমরা অপেক্ষায় থাকবো কবে নেদারল্যান্ডস, নেপালের মতো দলের বিপক্ষে বাংলাদেশ ফাটিয়ে ক্রিকেট খেলবে, আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা দ্রুত সেঞ্চুরি করব, এবং তারপরে আমরা সব ভুলে যাব। নিশ্চিন্তে আমরা সারা রাত খেলা দেখে বিষণ্ণ মনে ঘুমিয়ে যাব। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।